ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু ভারতীয় ফুটবল এই মুহূর্তে একেবারেই ভালো নেই। সেই সব নিয়ে তো তোমাদের সাথে কথা হবে। পদত্যাগ করলেন ভারতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ রোকা। এছাড়া কিন্তু খবর আছে ব্রাজিল পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। এশিয়া থেকে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পরাজয় সেনেগালের কাছে এবং ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, ইস্টবেঙ্গলের সাথে কথা, ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নিখিল প্রভুর সম্ভাবনা বাড়ছে লাল হলুদ জার্সি গায়ে খেলা। তো সব খবর তোমরা জানবে। তার আগে বলবো, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই বলি, ব্রাজিল কিন্তু পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। আজ ভোরে ব্রাজিল হারিয়ে দিল নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়েকে। ম্যাচের একমাত্র গোলটি করে ম্যাচের 44 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র। তো আনচেলত্তি আসার পর এটি তার দ্বিতীয় ম্যাচ ছিল এবং দ্বিতীয় ম্যাচে এসেই ব্রাজিলকে জয়ের মুখ দেখালো এবং ব্রাজিলকে নিয়ে গেলেন বিশ্বকাপের মূল পর্বে। ব্রাজিলই একমাত্র দল যারা 1930 সাল থেকে এখনও পর্যন্ত সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। অন্যদিকে একটি ম্যাচে আর্জেন্টিনা তো আগেই মূল পর্বে চলে গেছিলো, তবে ঘরের মাঠে আর্জেন্টিনা কিন্তু 1-1 গোলে ড্র করলো কলম্বিয়ার সাথে। আর এবার যদি একটু এশিয়ার দিকে থাকে, তো এশিয়া থেকে কিন্তু বিশ্বকাপের মূল পর্বে গেল অস্ট্রেলিয়া কিন্তু গতকাল 2-1 গোলে হারিয়ে দিল সৌদি আরবকে। সৌদি আরবের ঘরের মাঠেই খেলা ছিল। সৌদি আরব ম্যাচের প্রথমেই কিন্তু লিড নিয়ে নেয়, কিন্তু এরপর অস্ট্রেলিয়া 2টি গোল করে সৌদি আরবকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে চলে গেল। অন্য একটি ম্যাচে আগেই বিশ্বকাপের মূল পর্বে যাওয়া সাউথ কোরিয়া, তারা কিন্তু 4-0 গোলে হারালো কুয়েতকে। প্যালেস্টাইন 1-1 গোলে ড্র করলো ওমানের সাথে নিজেদের ঘরের মাঠে। জাপান 6-0 গোলে হারালো ইন্দোনেশিয়াকে। ইরান 3-0 গোলে হারালো ডিপিআর কোরিয়াকে। জর্ডন কিন্তু নিজেদের ঘরের মাঠে হেরে গেল বিশ্বকাপ কোয়ালিফাই করার পরেই ইরাকের কাছে 1-0 গোলে। উজবেকিস্তান আগে বিশ্বকাপ কোয়ালিফাই করে নিয়েছিল, তারা কিন্তু এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে হারালো 3-0 গোলে। এবং ইউএই কিন্তু কিরগিজস্তানের ঘরের মাঠে আটকে গেল কিরগিজস্তানের সাথে 1-1 গোলে। কিন্তু এখনও ইউএইর কিন্তু সম্ভাবনা আছে বিশ্বকাপে খেলার। এবার যদি ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার থেকে এশিয়া কাপ কোয়ালিফায়ারের দিকে একটু নজর দিই, তো এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা দুর্দান্ত জয় পেল। তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে 3-1 গোলে হারিয়ে দিল চাইনিজ তাইপেকে। আর মূলত বলা যায় যে শ্রীলঙ্কা কিন্তু তাদের বংশোদ্ভূত ফুটবলার যারা ইউরোপের বিভিন্ন লিগে খেলে তাদেরকে নাগরিকত্ব দিয়ে নিয়ে আসার পর তারা কিন্তু ফুটবলে দারুণ উন্নতি ঘটিয়েছে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের কাছে নিজেদের ঘরের মাঠে হেরে গেল 2-1 গোলে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ইংল্যান্ডের মাঠে 3-1 গোলে হারিয়ে দিয়ে চমক দেখালো সেনেগাল। এবারে চলে আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে। আর জাতীয় ফুটবল দলের কোচ মানালো মার্কুয়েজ পদত্যাগ করেছেন, এরকম খবর কিন্তু বেরিয়ে আসছে। সরকারিভাবে এখন অ্যানাউন্সমেন্ট না হলে আজ রাতে হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। গতকাল ম্যাচে হংকংয়ের কাছে হারার পরই তিনি তার পদত্যাগপত্র এআইএফএফে পাঠিয়ে দেন বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এইটা যদি সত্যি হয় এবং মানালো মার্কুয়েজ যদি পদত্যাগ করেন, তবে এটা কিন্তু খুব ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য। এমনিতেই ভারতীয় ফুটবল পিছিয়েছে, মানালো মার্কুয়েজ আরও পিছিয়ে দিল। কেননা আজকে যে ফিফা র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে কিন্তু ভারত আরও 6 ধাপ নিচে নেমে গিয়ে ভারতের এই মুহূর্তে কিন্তু ফিফা র্যাঙ্কিং হলো 127 থেকে 133। মানে ভারতীয় ফুটবলটাকে কোথায় নিয়ে যাচ্ছে ফেডারেশন এবং ভারতের যিনি কোচ আছেন সবাই একত্রিতভাবে। অন্যদিকে গতকাল কিন্তু আমরা হংকংয়ের মাঠে দেখেছিলাম যে ভারতীয় এক সমর্থক এক প্ল্যাকার্ড নিয়ে লিখেছিলেন, আমরা একদিন বিশ্বকাপ খেলবো। তো সেই জায়গা থেকে বলি, আমাদের মতন ফুটবল সমর্থকরা কিন্তু সত্যি গাড়ল, যারা আমরা সারাদিন ভারতীয় ফুটবল নিয়ে স্বপ্ন দেখে যাই। ভারতের জাতীয় দলের খেলা টিভিতে দেখানোর একটা ব্যবস্থা করতে পারে না, আবার আমরা নাকি খেলবো বিশ্বকাপ। সাধারণ মানুষ ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ হবে কি করে? বাবা মা তাদের বাচ্চাদের ফুটবল খেলতে পাঠাবে কেন? তার সত্ত্বেও যারা ফুটবলকে বেছে নিয়েছে, ফুটবলটা ভালোবেসে প্র্যাকটিস করছে, ফুটবলকে সঙ্গী করে জীবনে প্রতিষ্ঠা হবার স্বপ্ন দেখছে, তারা কেন টিভিতে খেলা দেখতে পাবে না তাদের ভারতীয় দলের খেলা? এর জবাব কি ভারতীয় ফুটবল ফেডারেশন দিতে পারবে? আজকে ছত্তিশগড়ে ক্রিকেট লিগ দেখানো হচ্ছে সর্বভারতীয় স্পোর্টস চ্যানেল যা আছে সেখানে। মুম্বাই ক্রিকেট লিগ দেখানো হচ্ছে বড় স্পোর্টস চ্যানেলে। আর আমরা ভারতের জাতীয় ফুটবল দলের খেলা টিভিতে দেখতে পাই না, কোনো এক অ্যাপে গিয়ে পয়সা খরচা করে সেই ম্যাচ দেখতে হচ্ছে। তাহলে ফুটবল নিয়ে মানুষের মধ্যে আগ্রহটা বাড়বে কী করে? আমরা কেমন জানেন তো, আমাদের মতন সমর্থকরা টিভিতে খেলা দেখতে পাবো না। গোটা কয়েকজন ছাড়া জানেই না যে ভারতীয় ফুটবলের খেলা যে আছে বলে, এটা কিন্তু তারা জানেই না।
আর ভারতীয় ফুটবল নিয়ে যারা চিন্তা ভাবনা করেছে যেসব কোচ তাদেরকে তো ছাঁটাই করা হয়েছে, যেমন ক্রোয়েশিয়ান কোচ ইগোর স্টিমাচ ছিলেন ভারতীয় ফুটবলের যথার্থ শুভাকাঙ্ক্ষী এবং পথপ্রদর্শক, তাকে আমরা গুরুত্বই দিলাম না। একটা টুর্নামেন্টের আগে তিনি চাইছিলেন 1.5 মাস প্র্যাকটিস করতে, কিন্তু ফেডারেশন দিত 7 দিন। তো 7 দিনে কি দল গঠন করা যায়? এই করে আর যাই হোক জাতীয় দল গঠন হয় না। ক্লাব স্তর অবধি ঠিক আছে, ভারতের ক্লাব এএফসি কাপে আমরা দেখেছি বাংলাদেশের ক্লাব মালদ্বীপের সেরা ক্লাবের কাছে হারতে ধাক্কা খেতে স্টিমার জানি কিন্তু চিন্তিত হয়েছিলেন। আসলে ভারতীয় ফুটবল নিয়ে যারাই একটু বেশি পরিকল্পনা করতে গিয়েছেন, যারাই একটু ভালো চেয়েছেন ভারতীয় ফুটবলে, তারাই পরে নিন্দিত হয়েছেন এবং দেশ ছেড়েছেন। তার জ্বলন্ত উদাহরণ বব হাউটন থেকে শুরু করে স্টিফেন কনস্ট্যান্টাইন, পরবর্তী সময় ইগোর স্টিমাচ, চোখের সামনে জ্বলন্ত উদাহরণ। ভারতের অনূর্ধ্ব-17 দলের কিন্তু বিশ্বকাপ যখন খেললো 2017 সালে, আর এক বিদেশি কোচ মাথস এসে ভারতের জন্য কিন্তু অনূর্ধ্ব-17 একটি দল তৈরি করেছিলেন এবং সেই দল বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলে কিন্তু ছাপ রেখেছিল এবং একাধিক ফুটবলার সেই দল থেকে কিন্তু বেরিয়ে এসেছিল। মাথস চেয়েছিলেন এই দলকে নিয়ে আরও কয়েক বছর কাটাতে, কিন্তু কি হলো, সবই বানচাল। এই হচ্ছে ভারতীয় ফুটবল এবং এই হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ফুটবলের উন্নতির তো কোনো নাম নেই, ফুটবলটাকে একেবারে আস্থা করে ফেলে দিতে চাইছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলতে হবে, এইভাবেই ভারতীয় ফুটবল এগাবে কি পেছাবে সে জানি না, কিন্তু আমরা যে কবে বিশ্বকাপ খেলবো সেটা আমরা নিজেরাই কেউ জানি না। তো বন্ধুরা, এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দারিয়ালটন গোমেজকে নিয়ে। উড়িষ্যা এফসির এই 35 বছর বয়সী স্ট্রাইকার গত মরশুমে কিন্তু কেরালা সুপার লিগ থেকে তিনি কিন্তু সই করেছিলেন মাঝপথে উড়িষ্যা এফসিতে, এবং উড়িষ্যা এফসি কিন্তু এই ফুটবলারটিকে বলা যায় যে গুড বাই জানিয়ে দিলেন। কেরালার যে সুপার লিগ ছিল সেখানে 11 ম্যাচে 8 গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন, কিন্তু আইএসএলে 10টি ম্যাচ খেলে মাত্র 3টি গোল করেছিলেন এবং 1টি অ্যাসিস্ট করেছিলেন। তো পারফরমেন্স আহামরি ছিল না, তো সেই কারণে কিন্তু উড়িষ্যা এফসি গুড বাই জানিয়ে দিল দারিয়ালটন গোমেজকে। এবারে চলে আসি নর্থ ইস্ট ইউনাইটেডের স্প্যানিশ ফুটবলার নেস্টরের খবরে। আর নেস্টরকে কিন্তু রাখতে চাইছে না নর্থ ইস্ট ইউনাইটেড এবং শোনা যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া হবে। এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে 8টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছিলেন নেস্টর। তো তারপরেও তাকে আর রাখা হচ্ছে না এবং শোনা যাচ্ছে নেস্টর নাকি সই করতে পারেন আইএসএলের দল জামশেদপুর এফসিতে। অপরদিকে খবর বেরিয়ে আসছে মোহামেডান স্পোর্টিংয়ের গোলকিপার পদম ছেত্রীর কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব এফসিতে সই করার একটা সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। কেননা পাঞ্জাব এফসি গত মরশুমে তাদের দলে ভালো গোলকিপার না থাকায় তাদের একাধিক ম্যাচ ডুবতে হয়েছে, তো সেই কারণে কিন্তু তারা একজন ভালো গোলকিপার চাইছে। এবং মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে গত মরশুমে আইএসএলে কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন পদম ছেত্রী, সেই কারণে পদম ছেত্রীকে কিন্তু নিজেদের দলে সই করাতে চাইছে পাঞ্জাব এফসি। আর এই মুহূর্তে কথাবার্তা কিন্তু অনেকটা ইতিবাচক। অন্যদিকে পাঞ্জাব এফসি ধীরাজ সিংয়ের ব্যাপারে একটা সময় ইন্টারেস্ট দেখালেও কিন্তু এই মুহূর্তে ধীরাজ সিংয়ের সাথে সেভাবে কথাবার্তা বেশি আর এগায়নি। তো আগামী দিনে ধীরাজ সিং কোথায় সই করবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দলের খবর আবার নিয়ে আসছি, তার মাঝে কিন্তু ছোট্ট করে দুটো তোমাদের খবর দিয়ে দিই। এক, মোহামেডানের প্রাক্তন রাশিয়ান কোচ আন্দ্রে চেরসেনিভ, তিনি কিন্তু মোহামেডানের থেকে বকেয়া বেতন না পেয়ে ফিফাতে গেছেন এবং ফিফা কিন্তু মোহামেডানকে 35 দিনের মধ্যে আন্দ্রে চেরসেনিভের টাকা ফেরত দিতে বলেছে। আর যদি টাকা ফেরত না দেয় সেক্ষেত্রে কিন্তু তিনটি ব্যান কিন্তু মোহামেডানের উপর লাগতে পারে। তো বুঝতে পারছি যদি ব্যান মোহামেডানের উপর লাগে তাহলে তো মোহামেডান টিমও করতে পারবে না, আর আইএসএল খেলা নিয়েও কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু মোহামেডানের এই মুহূর্তে যেভাবে স্পন্সরশিপ নিয়ে ঝামেলা চলছে এবং তাদের টাকা পয়সা নিয়ে যেভাবে প্রবলেম চলছে, তো আন্দ্রে চেরসেনিভের টাকা যদি শোধ না করতে পারে তাহলে কিন্তু একটা বড় ধরনের ব্যান খেতে পারে মোহামেডান স্পোর্টিং। চলে আসি একটু এফসি গোয়ার খবরে। আর এফসি গোয়া সুপার কাপ জিতে ACL 2 এর কোয়ালিফায়ার ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে। আর ACL 2 এর কোয়ালিফায়ার ম্যাচ কিন্তু এফসি গোয়া খেলবে আগামী 13ই আগস্ট, সম্ভবত তাদের নিজেদের ঘরের মাঠে গোয়ার ফাতোরদা নেহরু স্টেডিয়ামে, এবং মুখোমুখি হতে চলেছে ওমানের ক্লাব আল শিবের সাথে। আল শিব কিন্তু এশিয়ান চ্যালেঞ্জার্স লিগের সেমিফাইনালে উঠেছিল এবং আরকাদাগের সাথে সেমিফাইনালে হেরে যায়। তো এফসি গোয়ার কাছে কিন্তু এই আলশিবের ম্যাচটা একটা কঠিন ম্যাচ হতে চলেছে। এবার একটু চলে আসি ট্রান্সফার নিউজের খবর। আর ট্রান্সফার নিউজের খবরে হবে এবারে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে। আর ইস্ট বেঙ্গল কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিকের সাথে কিন্তু এই মুহূর্তে আরও একবার কথাবার্তা শুরু করেছে। আমরা মাঝখানে শুনেছিলাম গুস্তাভো হেনরিকের কথা, ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ইরাক লিগে খেলছে এবং সেকেন্ড টপ স্কোরার,
তারপরে আর কিছু শোনা যাচ্ছিল না সেভাবে। আবার নাকি ইস্টবেঙ্গল এই ফুটবলারটির সাথে কথাবার্তা শুরু করেছে। তবে আমি যদি তোমাদেরকে বলি যে আমার কিন্তু পার্সোনালি এই ফুটবলারটাকে একেবারেই পছন্দের না, কারণ এই ফুটবলারটি এর আগে যেই ক্লাবে খেলেছে সেই ক্লাবে কিন্তু সেরকম গোল করতে দেখা যায়নি, এবং তার টোটাল ম্যাচ যত খেলেছে এবং স্কোরিং এবিলিটি যদি দেখো তাহলে ওই 30%-এর মতন, 50%ও না। তো এরকম একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল যদি সই করায় কতটা গোল করবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দিহান থেকে যাচ্ছে। তো আমি যদি বলি পার্সোনালি আমার কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে সেরকমভাবে কোনো ইন্টারেস্ট নেই। মানে ইস্টবেঙ্গল যদি সই করে, আমি তো আর সই করাবো না ইস্টবেঙ্গল, তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল কোচ অনেক বিচক্ষণ, আমার থেকে অনেক বেশি বোঝে। তো তারা যদি মনে করে, তাদের যদি মনে হয় যে ভালো ফুটবলার নেওয়া যেতেই পারে, তো সেই কারণে হয়তো ইস্টবেঙ্গল সই করাতে পারে নাম্বার 9 হিসাবে। আর অন্যদিকে কিন্তু নিখিল প্রভু এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের অনেক দিন ধরেই একটা যোগাযোগ চলছিল, মাঝখানে কিন্তু সেভাবে আর কোনো কথা হচ্ছিল না, এবং নিখিল প্রভুর আশা প্রায় ইস্টবেঙ্গল সমর্থকরা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তের খবর, নিখিল প্রভুর আবার সম্ভাবনা কিন্তু বাড়ছে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা সম্ভাবনা বাড়ছে, এবং পাঞ্জাব এফসি নাকি নিখিল প্রভুকে ট্রান্সফার ফি দিয়ে বিক্রি করে দিতে চাইছে। তো সেই কারণে নিখিল প্রভুর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা বাড়ছে, এবং এই মুহূর্তের খবর ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির সাথে নিখিল প্রভুকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে, এবং 1.5 কোটি টাকা কিন্তু ট্রান্সফার ফি রেখেছে পাঞ্জাব এফসি নিখিল প্রভুর জন্য। তো শুধু ইস্টবেঙ্গল না, আরও কিছু ক্লাব, মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়াও আছে, কিন্তু তাদের থেকে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে পাল্লা ভারী নিখিল প্রভুর ইস্টবেঙ্গলে আসে। তবে তোমাদেরকে বলবো না যে নিখিল প্রভু আসছে, নিখিল প্রভু আসবে, কেননা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এবারে ধীরে চলো নীতি নিয়েছে এবং চুপচাপ দল গঠনে বিশ্বাসী। তারা কিন্তু ব্যাপারটিকে নিয়ে বেশি বড় হাইলাইটস করছে না, ভেতরে ভেতরে দল গঠন করছে। তবুও তারা এই মুহূর্তে কিন্তু বাকি দলগুলোর থেকে এগিয়ে নিখিল প্রভুকে সই করানোর ব্যাপারে, কেননা অভিষেক সিংয়ের ব্যাপারটা নিয়ে যেভাবে একটা কনফিউশন তৈরি হচ্ছে, এবং বলা যায় যে বেঙ্গল ম্যানেজমেন্ট নিজেরাই একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছে অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে। তো সেই জন্যে কিন্তু এবারে নিখিল প্রভুর ব্যাপারটাকে একটু মেপে দেখে নিতে চাইছে, এবং কোনো রকমের তাড়াহুড়ো না, ধীরে চলো নীতি নিয়ে কিন্তু নিখিল প্রভুকে নিজেদের দলে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গলে নিখিল প্রভু সই করে কি না, বা ইস্টবেঙ্গলে যদি নিখিল প্রভু আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সই হবে আগামী দিনের জন্য। বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, রোজ ভিডিও দেখছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে ফুটবলের নিত্য নতুন ভিডিও রোজ তোমরা দেখতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে।